সুমন কে আমাকে সুমন হ্যাঁ শুরু করেন প্লিজ। বলে যে একটা মিটিং আছে। জি দাদা শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসির পক্ষ থেকে প্রাসঙ্গিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বের অতিথি হিসাবে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন নক্ষত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এক সময়কার সাধারণ সম্পাদক বাবু বৈশ্বরচন্দ্র রায়। আমি তাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই প্রাসঙ্গিক সংলাপ অনুষ্ঠানে। দাদা আপনাকে স্বাগতম জানাই আমাদের এই ভার্চুয়াল আলোচনাতে। আপনি জানেন যে আমরা প্রাসঙ্গিক সংলাপ অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির অপতৎপরতা রুখতে হবে এই শিরোনামে আলোচনার জন্য আজকে আপনাকে অতিথি করেছি। একথা খুবই পরিচিত সকলের কাছে যে ক্ষমতাসীন মহল, বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে যারা ব্যবহার করে, তারা রাষ্ট্রকে ব্যবহার করে তাদের পছন্দ মতো ইতিহাসকে তারা সাজিয়ে নিতে চায়। আর ইতিহাসকে সাজিয়ে নিতে গিয়ে ইতিহাসকে বিকৃত করতে হয়। সেই কারণে ইতিহাসের নির্মোহ পাঠকরা আবিষ্কার করেন যে কখন, কে, কোথায়, কিভাবে ইতিহাসের সত্য তথ্যগুলিকে বিকৃত করার অপচেষ্টা করেছে। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ভূমিকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের ভূমিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা ইত্যাদিকে নিয়েও একটি অপতৎপরতা, বিকৃত করার অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। এই বিষয়ই বিএনপির একজন নীতি নির্ধারক হিসাবে আপনার কাছে জানতে চাই। 26শে মার্চ জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, বীর উত্তম, রাষ্ট্রপতি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, তিনি যে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যা অনেকেই বিতর্কিত করার চেষ্টা করে, সেই মুহূর্তের সঠিক তথ্যটি কি? জনাব বাবু বৈশ্বরচন্দ্র রায়। আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমি পাশাপাশি ধন্যবাদ জানাবো যারা দীর্ঘ অপেক্ষায় আছেন আজকের এই অনুষ্ঠানটি শোনার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং উদ্যোগটি নিঃসন্দেহ একটি ভালো উদ্যোগ। সেটা বিএনপির জন্য নয়, এটা দেশের জন্য। কারণ সঠিক ইতিহাস, সঠিক তথ্যটা মানুষের জানার অধিকার। এবং এই মুহূর্তে এই যা কিছু চলছে, সেই ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছে ইতিহাসকে ভিন্ন পথে, ভিন্ন খাতে প্রবাহিত করতে, অথবা কিশোর এবং কিশোরী বা শিশু মনে নতুন করে আরেকটি নতুন ইতিহাসের অধ্যায় সৃষ্টি করার যে একটা অপপ্রয়াস, এটা আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি। সেই মুহূর্তে এই উদ্যোগটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য দেশবাসীর জন্য। আমি আবার বলছি, এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়, এটা দেশের মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য। সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক কর্মকাণ্ড কার কতটুকু, সেটুকু মানুষ তার সঠিকভাবে জানতে চায়। এখন ইতিহাস বিকৃত করে কারা? যারা অযোগ্য, যারা তাদের কর্ম দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে না, ইতিহাসের যেই জায়গাগুলিতে প্রয়াত অনেকেই আছেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে তাদেরকে নিজেদেরকে প্রতিস্থাপন বা উপস্থাপন করার একটা অপচেষ্টা। ইতিহাস বিকৃতি এটা একটা মানসিক, মানে যাদের মস্তিষ্ক বিকৃত তারাই ইতিহাসকে বিকৃত করে। এটার মধ্যে তারা একটা আলাদা আনন্দ পায়, একটা পুলক অনুভব করে যে মিথ্যা কথা বললাম, কেউ তো প্রতিবাদ করবে না। প্রতিবাদের ভাষা কখনো কখনো দৃশ্যমান হয়, অস্পষ্ট হয়, কখনো প্রতিবাদের ভাষা নিলিপ্ত থাকে, জমা হয়, সময় আসলে এটা একটা বিস্ফোরণ ঘটে। সে কারণে অতীতে কেউ কিন্তু ইতিহাসকে বিকৃত করে রেহাই পায়। এবং ইতিহাস বিকৃত করতে গিয়ে যারা যেই চেষ্টা করেন,
তারা কিন্তু তাদের মনের অজান্তে একটা নেতিবাচক ইতিহাস তারা নিজেরাই সৃষ্টি করে নেয় তাদের জন্য। কারণ এই কথাগুলি মানুষ মনোযোগ দিয়ে শোনে, তাদের কর্মকাণ্ড মনোযোগ দিয়ে শোনে। যার যেই দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে না যেয়ে তারা অন্যের সমালোচনা নিয়ে যখন সময় কাটায়, তখন মানুষ তাদেরকে নেতিবাচক দিক থেকেই দেখে। এবং তাদের যে ব্যর্থতা এবং যার যার ব্যর্থতা, অন্যের দোষ ত্রুটি ধরে সেই ব্যর্থতা থেকে কিন্তু নিজেকে নিষ্কলঙ্ক করার কোনো সুযোগ থাকে না। ব্যর্থতাটা কিন্তু ব্যর্থতার জায়গায় থাকে। সে কারণেই যে কথাটা আজকে আসছে যে 26শে মার্চ, তাহলে আমাকে প্রেক্ষাপটটা যেতে হয় যে 26শে মার্চটা কি, সেই মার্চ মাসটা কি ছিল। অর্থাৎ 70-এ একটা নির্বাচন হয়, হয়তো পাকিস্তানের ইতিহাসে এটাই ছিল প্রথম মানে সরাসরি জনগণের ভোট দেওয়ার একটা প্রক্রিয়া। এবং যারা গিয়ে নানাভাবেই কিন্তু মৌলিক গণতন্ত্র, নানাভাবেই কিন্তু এই গণতন্ত্রের চর্চা হইল। একমাত্র 70-69-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে একটা সাধারণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলো এবং জনগণের দাবির কাছে পাকিস্তানি সামরিক সরকার তার একটা নির্বাচন দিতে বাধ্য হলো। সেই নির্বাচনও যারা ইতিহাস বিকৃত করতে চাইলো তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। নতুন একটা ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের জনগণ। তারা তাদের পছন্দ মতো দল, আবার বলতে কোনো কষ্ট নেই, কারণ বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ব্যতীত কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এবং অংশগ্রহণ না করার কারণেই সেই ভোটটা হলো পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের লড়াই। সেই ভোটটা হয়ে গেল বাঙালি এবং অবাঙালিদের লড়াই। এবং আপনার জেনে রাখা ভালো, 70-এ মাঝামাঝি বা তার পরে একটা ঘটনা ঘটছিল, সেটা ছিল বলাকা সিনেমা হলের সামনে। সেটা দুটি বিহারি ছেলে টিকিট ব্ল্যাক মার্কেটিং করে, সিনেমার টিকিট। সেই ব্ল্যাক মার্কেটের টিকিট যারা বিক্রি করতো তাদেরকে ছুরিকাঘাত করে মারা হয়। কারা মারছেন সেটা আমরা সবাই জানি। তৎকালীন এই যে হত্যাকাণ্ডটা হয়, এই হত্যাকাণ্ডটার পরে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বত্র একটা রায়ের সৃষ্টি হয় বাঙালি বিহারি। এবং এই যে রায়টের মধ্য দিয়ে বিহারি বাঙালির যে একটা ব্যবধান সেন্টিমেন্ট তৈরি হয়, এই সেন্টিমেন্টটা কিন্তু 70-এর নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এবং এই নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে যখন সরকার গঠন করার নিশ্চিত গণরায় পান, তখন সামরিক সরকার সেই গণরায়কে মানেন না, বা সরকার যে গঠন করবেন সেই অনুমতিটা, যেহেতু তখন সম্ভবত ও একটা লিগ্যাল ফ্রেম ওয়ার্ক LO4 অধীনে নির্বাচনটা হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগের সরকার গঠন করতে কি প্রদেশে কি সেন্ট্রালে দেওয়া হয়নি। এবং সেই যে একটা সরকার গঠন করার গণরায়কে মানার একটা চাপ সৃষ্টি হয়, তৎকালীন পূর্ব পাকিস্তান আন্দোলন সংগ্রাম শুরু হয় সব। সেই আন্দোলনটাকে দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে, মাঠে একটা ভালো আবহাওয়া তৈরি হয়। সেই চাপের মুখেও কিন্তু তখন সরকার গঠন করতে পারে নাই। সে কারণে 7ই মার্চের জনসভায় কতগুলি শর্ত সাপেক্ষে বক্তব্য হয়। সেই জনসভার থেকে পরে সেই জনসভাটা কিন্তু দাবি করতে চান, ইতিহাসে নাম লেখাতে চান যে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতার ঘোষণাটা চূড়ান্ত হয়েছে। এখানে একটা প্রশ্ন থেকে, 7ই মার্চ যদি সেটা স্বাধীনতার ঘোষণা হয়, যে অসহযোগ ডাক দেওয়া হয়, তার ধারাবাহিকতা রক্ষা করে স্বাধীনতার দিকে এগোনোর কথা। কিন্তু মাঝপথে কিন্তু 22, 23, 24শে মার্চ ওই পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান একটি কন্টিনিউয়াস বৈঠক হয় হোটেল শেরাটনে। ওই বৈঠকের মধ্যে যে সমঝোতাটা হওয়ার কথা, রাষ্ট্রযন্ত্রের সরকার গঠন করার কথা, এবং অনেকেই আওয়ামী লীগের তখন তারা মোটামুটি প্রস্তুত হয়েছে, কে কেউ মন্ত্রী হচ্ছেন, এটাও আমরা অনেকেই জানি। কিন্তু যখন কি সেই আলোচনাটা ব্যর্থ হয় 24 তারিখে, তখনও ইন্টারকনের সামনে তৎকালীন নেতা শেখ মুজিবকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন,
আলোচনা ব্যর্থ হয় নাই, তার মানে আলোচনা ফলপ্রসূ। কিন্তু এটা সামরিক সরকারের একটা কৌশল ছিল ভুট্টোকে সামনে রেখে সময় কাটানো, এবং সেই সুযোগে তারা পশ্চিম পাকিস্তান থেকে আর্মি ডিপ্লয় শুরু করলো তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং নানা জায়গায় তাদের সামরিক শক্তিটাকে বৃদ্ধি করলো। এবং তারা একটা প্রস্তুতি নিল যে হাউ টু ফেস দ্য মুভমেন্ট, অর্থাৎ একটা সেই প্রস্তুতির প্রথম অংশটি হলো 25শে মার্চ একটা ক্র্যাকডাউন। সেই ক্র্যাকডাউনের মধ্যে নিরস্ত্র জনগণ জীবন দিল, ছাত্র জীবন দিল, অনেকেই সারা দেশেই। এটা আমরা দেখলাম যে 26শে মার্চ সকালবেলা সকলকে ছুটতে, আমি তখন জগন্নাথ হলের ছাত্র, আমি 25শে মার্চ জগন্নাথ হলের 7:30 9টা পর্যন্ত ছিলাম। সবাইকে বলতে চেষ্টা করলাম যে উই শুড লিভ দ্য হল, আমাদের এখানে থাকা উচিত না। আমি যেহেতু ঢাকার পাশে বাড়ি, আমি অনেকে ঠিকানা দিলাম, তোমরা আমার বাড়ি চলে যাও। আমি চলে আসলাম। পরবর্তী পর্যায়ে কিন্তু দেখলাম যে মানুষ এই যে ক্র্যাকডাউন এবং গ্রেপ্তার, তারপরে কি করতে হবে তার কোনো আলোচনা নাই, ঊর্ধ্বশ্বাসে ছুটছে, একটি নিরাপদ জায়গা খুঁজছে নেতা কর্মী সবাই, এবং তার পাশাপাশি সাধারণ মানুষগুলো কিন্তু ছুটছে বাদ ভাঙ্গা জোয়ারের মতো। এখন এই ছুটতে গিয়ে দেখা গেছে কারো কারো কোলে শিশু পড়ে গেছে, সেই দিকে খেয়াল নাই, এবং পরবর্তী পর্যায়ে অনেক সময় কুড়িয়ে পেয়েছে সেই সন্তানদেরকে। এই মুহূর্তে যে একটা নেতৃত্ব, আমি আবার বলছি 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণাই চূড়ান্ত হয়ে থাকে, তাহলে মূল নেতা গ্রেপ্তার হওয়ার পরে পরবর্তী সকল নেতা সারিবদ্ধভাবে আছে, তারা সেই দিন একটা সিদ্ধান্ত দিল 26 তারিখে 27শে মার্চ সারা দেশব্যাপী হরতাল। তাহলে হরতাল একটা গণতন্ত্রের অংশ, অস্ত্র একটা আন্দোলনের বড় অস্ত্র, কিন্তু একটা হরতাল কি প্রিকন্ডিশন একটা স্বাধীনতা যুদ্ধের জন্য? নিশ্চিত প্রিকন্ডিশন হয় না। একটা হরতাল দিয়ে দেশ স্বাধীন করা যায় না, সেই হরতাল যত জনসমর্থনই থাকুক। আমরা হরতালে কিন্তু পিকেটিং করলাম 27 তারিখে ঢাকা শহরে, কিন্তু 26 তারিখে যে জিয়া রহমান একটা ভাষণ দেয়, কেউ কেউ হয়তো জিয়া রহমানকে বিকৃত করতে চায় যে সোয়াট জাহাজ থেকে পাকিস্তানি অস্ত্র খালাস করতে জিয়া রহমান গিয়েছিলেন। যদি এই ঘটনা আমি সেই যুক্তির খাতিরে সত্য ধরি, তাহলে আমাকে বলতে হয় মেজর জিয়া তখন কি? মেজর জিয়া বেঙ্গল রেজিমেন্টের ডেপুটি চিফ অফ কমান্ড, তার উপরে একজন কমান্ড ছিল, সে কমান্ডটা কে? সেটা ছিল কর্নেল জাগজুয়া, পাকিস্তানি ভদ্র। সে যদি কমান্ড করে, তার কমান্ডে যারা থাকে সেনাবাহিনী এবং পুলিশ, যে কোনো রেজিমেন্টাল ফোর্স, উইদাউট এনি কোশ্চেন তারা সেই দায়িত্বটা পালন করবে, সেই নির্দেশটা ক্যারি করবে তারা। সেটা যদি সামনে আগুনের ঝাঁপ দিতে হয়, তাই দিতে হবে তাদের। এটি তাদের শিক্ষা, এটি তাদের প্রতিশ্রুতি, এটি তাদের শপথ। এবং যে মেজর জিয়া যখন নাকি চিটাং এই পোর্টের সামনে যায়, তখন তিনি টের পান তার পিছিয়ে অন্য কোনো জীব তাকে ফলো করে। সেই কারণে তিনি পাশ কাটায়া জাহাজে না যেয়ে অন্য পথে তিনি ফেরত আসেন, এবং ফেরত আসার পরপরই কিন্তু কর্নেল জাগজুয়ার বাসভবনে যান, এবং কর্নেল জাগজুয়াকে বাইরে ধরে আনার পরে তার ভাগ্যে কি হয়েছিল এটা জাতি এতদিন অজানা কিছু না। অর্থাৎ সে নিহত হন। নিহত হওয়ার পরে কি হলো, যে যিনি চিফ কমান্ড, সে না থাকার পর ডিপটি চিফ যে থাকে তার কমান্ডটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়। তখন জিয়াউর রহমান কমান্ড করলেন বেঙ্গল রেজিমেন্টকে, গো হেড, অর্থাৎ আমাদের যুদ্ধ করতে। এবং সেখান থেকে তিনি কালুঘাট ব্যাটার কেন্দ্রে গিয়ে প্রথম তিনি তাকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেন। এটা হলো একটা ঐতিহাসিক সত্য কথা। পরের দিন কোনো রাজনৈতিক দলের নেতার সাথে সংস্পর্শে আলোচনার মধ্য দিয়ে মেজর জিয়ার এই ঘোষণাটা রাষ্ট্রপতি হিসাবে এটা একটা রং মেসেজ যেতে পারে পিপুলসের কাছে। অর্থাৎ তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট, আর্মি, পিআর, পুলিশ যারা নাকি, তাদের মধ্যে একটা রং মেসেজ যেতে পারে যে রাজনৈতিক দলকে অ্যাভয়েড করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। সেই কারণেই যেটা নাকি সমধিক সবাই জানে, তৎকালীন সময় কমপক্ষে যাদের রিডিউ ছিল তারা জানে যে 27 তারিখে সন্ধ্যায় তিনি আরেকটি বেতার ভাষণ দিলেন, সংক্ষিপ্ত। এবং সেই সংক্ষিপ্ত বেতার ভাষণে তিনি বললেন যে আই মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ার,
এই ঘোষণার সাথে তিনি বলছিলেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু একটা আপনাকে বুঝতে হবে যে এই কথাটা কেন বলবো, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি, অনার। তিনি কিন্তু বলেন নাই অ্যাজ ডিজায়ার্ড বাই শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বলেন নাই অ্যাজ ডাইরেক্টেড বাই শেখ মুজিবুর রহমান। যদি 25 তারিখে উনি গ্রেপ্তারের আগে এমন কোন চিরকুট কাউকে দিয়ে থাকেন, যদি দিয়ে থাকতেন, সেটা যদি মেজর জিয়ার হাতে পৌঁছতো, তাহলে হয়তো একজন ডিসিপ্লিনারি ফোর্সের লোক হিসেবে তিনি হয়তো বলতেন যে অন বিহাফ অফ না বলে বলতেন অ্যাজ ডিজায়ার্ড বাই অর অ্যাজ ডিরেক্টেড বাই দি আওয়ার গ্রেট লিডারশিপ। এই যে তার রাজনৈতিক সততা, এই যে তার যে অনেস্ট অ্যান্ড কমিটমেন্ট ফর দ্য পিপুলস এন্ড দ্য পলিটিশিয়ান, এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং এই সংশোধনের মাধ্যমে তিনি যখন ঘোষণা দিলেন, সেটা টোটাল জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়লো। তখন মানুষ কিন্তু ঊর্ধ্বশ্বাসে আর দৌড়াচ্ছে না সামনের দিকে, এবং তারা কিন্তু একটি আশ্রয়স্থল না খুঁজে ঘুরে দাঁড়ালো, অ্যাবাউট প্ল্যান, সামনে যেতে হবে। তার সাথে সাথে ইপিআর, পুলিশ, আনসার, যারা নাকি আর্ম ফোর্সেস ছিল তৎকালীন সময়, তারা সকলেই কিন্তু এই যুদ্ধে সামিল হলেন। বিনা প্রশ্নে সেদিন জিয়া রহমানের ঘোষণাটি সারা দেশের মানুষকে আকৃষ্ট করলো, উৎসাহিত করলো, অনুপ্রাণিত করলো, সাহসী করলো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে। সেদিন কিন্তু প্রশ্ন আসে নাই যে মেজর জিয়া ঘোষণা দেয়নি, সেদিন কিন্তু প্রশ্ন আসে নাই হুইস মেজর জিয়া। এবং দেখবেন যে 27 তারিখ থেকে 17 তারিখ বা সময়, এই সময়ের মধ্যে রাজনৈতিক নেতাগুলি একের পর এক সংগঠিত হতে গিয়ে, সংগঠিত হল কোথায় গিয়ে? কলকাতা শহরে। এবং কলকাতা শহরে সংগঠিত হওয়ার পরেই কিন্তু জনাব তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে তারা বৈদ্যনাথ তলায় আসলেন, কুষ্টিয়া, মেহেরপুরে। এখানে এসে তার একটা অস্থায়ী সরকার গঠন করলেন 6 সদস্য বিশিষ্ট, এবং শেখ মুজিবুর রহমানকে তারা অস্থায়ী রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ হলেন কি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হলেন খন্দকার মোস্তাক, ইসু আলী সাহেব হইলেন দিনাজপুরের শিক্ষামন্ত্রী। শুরু হলো। এবং এই যে সাংবাদিকের প্রশ্নে তাদের মন্তব্য, তো বলে স্বাধীনতা যুদ্ধ তো মেজর জিয়ার ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে, এটা চলছে, আমরা তাকে জাতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে মেজর জিয়ার এই ডিক্লারেশন অস্থায়ী সরকার এন্ডোর্স করলো, অনুমোদন করলো। তারপরে যুদ্ধের বিন্যাস আসলো, জেনারেল এমএজি ওসমানীকে যুদ্ধের সেনা প্রধান করা হলো, 11টা সেক্টর কমান্ডার সেক্টরে ভাগ করা হলো, এবং এই সেক্টরের দায়িত্বে আসলো 11 জন সামরিক বাহিনীর লোক। এখানে বেসামরিক বাহিনীর লোক কিন্তু আসেন নাই। এবং এই যে 27 থেকে 17 তারিখ, এই সময়টা কি ছিল, কে ছিল এই সময়টা? কারা ছিল? আর্ম ফোর্সেস, যারা বিদ্রোহ করে যার যার অবস্থান থেকে যুদ্ধ তারা শুরু করছে। অর্থাৎ মাঠে কিন্তু তখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ চলছে, এই 17 দিন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু যুদ্ধ থেমে থাকে নাই। তারপরে তো তারা সংগঠিত রাজনৈতিক একটা নেতৃত্ব নিয়ে একটি অস্থায়ী সরকার, এবং সেই অস্থায়ী সরকারকে মেজর জিয়া বা তৎকালীন সময় সেক্টর কমান্ডার কেউ তো অপোজ করে নাই, কেউ তো ডিনাই করে নাই, বা সরকারের কোনো কমান্ডকে তারা অ্যাভয়েড করে নাই। তারা সরকারের কমান্ডটাকেই সুশৃঙ্খলভাবে 9 মাস যুদ্ধে কাজে লাগান। তো সে কারণেই বলবো যে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা, এখন দেখেন 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে আমাদের স্বাধীনতা দিবস 7ই মার্চ হয় না কেন? আমাদের 26শে মার্চ আসে কেন? কারণ কনস্টিটিউশনাল পলিটিক্সে যে এলএফওর অধীনে নির্বাচন করার পরে কনস্টিটিউশনকে পাকিস্তানকে স্বীকার করা ছাড়া আওয়ামী লীগের কিন্তু বিকল্প কোনো পথ ছিল না। এই যে জয় বাংলা, জয় পাকিস্তান শব্দটা আসছে, এটা ডিলিট হয়ে গেছে। জয় পাকিস্তান শব্দটা, এটা ডিলিট করার কোনো মানে নাই। কারণ ওই সময় 7ই মার্চে শেখ মুজিবের মুখে যদি জয় পাকিস্তান আসে, এটা কনস্টিটিউশনালি কোনো অন্যায় না।
বরং জয় পাকিস্তান না বলাটা কনস্টিটিউশন কি হয়, একটা রাষ্ট্রদ্রোহিতার বিষয় দাঁড়ায়, তাই না? উনি কনস্টিটিউশনাল পলিটিক্সকে মেনে সংখ্যাগরিষ্ঠ জনগণের নেতা হিসাবে তিনি দেশের রাষ্ট্রভার গ্রহণ করবেন, সরকার গঠন করবেন, এইটাই ছিল স্বাভাবিক নিয়ম। এই অস্বাভাবিকতাটা আসছে 25শে মার্চের পরে। জনগণ বাধ্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করতে মাঠে নামছে। এই অমুক সত্যকে স্বীকার করলে ইতিহাসের পাতা থেকে অন্য কারো অবদান বিলীন হয়ে যায় না, এবং বিলীন হওয়ার কোনো কারণ না। কারণ মূল নেতা যদি গ্রেপ্তার থাকে, তার অবর্তমানে যদি কেউ সেই যুদ্ধ করে দেশ স্বাধীন করে থাকে, তাতে মূল নেতার অবদানকে খাটো করে দেখা হয় না। এদের সবকিছু তো কেন্দ্রবিন্দুতে নিতে চায়। হ্যাঁ, একটা খেলোয়াড় খেলায়, একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, তো টিম যখন জয়লাভ করে তখন খেলার মাঠ থেকে যখন তাকে পুরস্কৃত করা হয়, 11 জনের হাতে তো পুরস্কার দেয় না, কার কাছে দেয়? ক্যাপ্টেনের কাছে দেয়। ক্যাপ্টেন যদি গোল নাও করে, ক্যাপ্টেন যদি সবচেয়ে খারাপও খেলে, তারপরেও কিন্তু ক্যাপ্টেনই কিন্তু সেই উপহারটা বা সেই প্রাইজটা তার হাতে আনে। সুতরাং একটা যুদ্ধে, এবং আমরা স্বীকার করি 1952 ভাষা আন্দোলনের মধ্যে থেকেই ছিল আমাদের গণতন্ত্রের লড়াই, সেখান থেকে ছিল আমাদের স্বাধীনতার লড়াই, স্তরে স্তরে আমরা এগিয়েছি। এবং ভাষা আন্দোলনটাও ছিল গণতন্ত্রের লড়াই এই কারণে, কারণ ভাষা আন্দোলনের কারা যারা নেতৃত্ব দিচ্ছে সেখানেও দখল হয়ে গেছে। এই ভাষা আন্দোলনে পাকিস্তানের প্রথম পার্লামেন্টের বৈঠক বসে করাচিতে বোধহয় সেপ্টেম্বর মাসের, আমি তারিখটা আমি মনে করতে পারতেছি না। সেই পার্লামেন্টে প্রথম কুমিল্লা থেকে নির্বাচিত ধীরেন দত্ত, যিনি রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপন করেন। কেন? যে সংখ্যাগরিষ্ঠ 56% লোক বাঙালি, আর বাকি যেটা আছে 44% পশ্চিম পাকিস্তানের, তারা সবাই উর্দুভাষী না। বেলুচ এবং পাঞ্জাব, সিন্ধ, সেখানেও আলাদা আলাদা ভাষা, কিন্তু এককভাবে 56% লোক বাংলা ভাষায় কথা বলে। সো দ্যাট রাষ্ট্রভাষা, স্টেট ল্যাঙ্গুয়েজ শুড বি বেঙ্গলি। এটা কিন্তু তার প্রথম দাবি, কিন্তু এটা কিন্তু ইতিহাসের পাতায় আসে না, কেউ বলে না। এবং আমি যতটুকু জানি, আমি নামটা ভুল বলছি কিনা, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, যিনি ভাষা আন্দোলনের প্রথম উদ্যোগ গ্রহণ করেন, তমুদ্দুনের মজলিসের, তিনি কিন্তু সর্বপ্রথম ভাষা আন্দোলনের জন্য তিনি সূত্রপাত করেন এবং জিন্নার সামনে রাষ্ট্রভাষা বাংলা চাই নেতৃত্ব দেন কার্জন হলে। এবং এটা কিন্তু হলো কি আন্দোলনের কৌশলগত দিক দিয়ে, যে 144 ব্রেক করব কি করব না। তো প্রিন্সিপাল আবুল কাশেম বলছিলেন যে 144 ব্রেক না করা, এটাই আমার মনে হয় ধারণা। আর বাকিরা বলছেন যে আমরা ব্রেক করব। যারা ব্রেক করছেন তারা সামনে আসে। কিন্তু আবুল কাশেমের উদ্যোগটাকে ইতিহাসের পাঠ থেকে মুছে ফেলাটা তো এটা শুভদৃষ্টি না, কারণ তার ভাবনা তো প্রথম রাষ্ট্রভাষার জন্য নাকি, এবং আন্দোলনের কৌশলগত কারণে হয়তো তিনি হয়তো সঠিকটা না বুঝতে পারেন, কিন্তু যারা সঠিকটা বুঝছেন তাদের সালাম দিয়ে জানাতে হয়, সেলুট জানাতে হয়। এবং এই যে ভাষা আন্দোলনের ধরেন, হ্যাঁ অনেক বিতর্ক না আছে, যিনি পাকিস্তানের পক্ষে অনেক কিছু করছেন, গোলাম আজম। এবং গোলাম আজম তখন কি ডাকসুর জিএস, এবং গোলাম আজম কিন্তু ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসুর পক্ষ থেকে রাষ্ট্রভাষার বাংলা চাই আনুষ্ঠানিকভাবে তিনি দাবি করছেন। সুতরাং এই ক্ষেত্রে ভাষা আন্দোলনে তার নামটা আমার মুছে ফেলার কোনো যুক্তি নাই। কিন্তু 71-এর তার যে ইতিহাস, সেই ইতিহাসে জায়গায় তিনি যাবেন, কিন্তু 52-এর ভাষা আন্দোলনে তার যদি কোনো অবদান থাকে, সেটা স্বীকার করলে তার সকল কর্মকাণ্ডকে কিন্তু স্বীকার করা হয় না। যার যতটুকু জাতির সামনে অবদান থাকবে, সেখানে জাতি কিছু স্বীকার করবে, কিছু অপছন্দ করবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। পাকিস্তানের পক্ষে কারা ছিল, আমি আজকে শেষ করি। পাকিস্তানের পক্ষে অনেকগুলি প্রসঙ্গ আছে। এখন লাহোর অ্যাক্টের পরে যে পাকিস্তানের প্রশ্নটা আসলো, সেই পাকিস্তানের আন্দোলন কারা করলো? সেই পাকিস্তানের আন্দোলন আজকে ছাত্র অবস্থায় কলকাতা শহরে পাকিস্তান আন্দোলনের পক্ষে শেখ মুজিবের অবদানও তো কম না। কারণ তখন একটা প্রেক্ষাপট ছিল এই মুসলমান জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র,
তিনি একজন মুসলিম নেতা হিসেবে, ছাত্রনীতি হিসেবে সেই সপক্ষে তিনি তার যুক্তি দাঁড় করেছেন। পাকিস্তানে হওয়ার পরে তিনি ভাবছেন এই পাকিস্তান দিয়ে আমাদের হবে না, এই পাকিস্তান বৈষম্য করতেছে পূর্ব পাকিস্তানের উপর। তারপরে তারা একটা দল গঠন করছে, সেই দলের প্রতিষ্ঠাতা থেকে 48 সালে যে দলটি গঠন হলো সেই দলের প্রতিষ্ঠাতা থেকে মজলুম জননেতা মাওলানা ভাসানী, যিনি আওয়ামী মুসলিম লীগের সভাপতি এবং শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক এবং খন্দকার মোস্তাক এবং শেখ মুজিবুর জয়েন্ট সেক্রেটারি, এবং যিনি 9 বছর আওয়ামী মুসলিম লীগের পরে 52 সালে যখন নাকি মুসলিম শব্দটি প্রত্যাহার করা হইতো এই রূপমঞ্চ সিনেমা কাউন্সিলে, এবং সেই দিন থেকে আওয়ামী লীগ হলেন, সেই আওয়ামী লীগেরও কিন্তু প্রেসিডেন্ট কে মজলুম জননেতা মাওলানা ভাসানী। কিন্তু তারা কি স্বীকার করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মাওলানা ভাসানী? তারা কি স্বীকার করে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচনে মাওলানা ভাসানী শেরে বাংলা ফজলুল হক ভাসানীর যে আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে যুক্ত ফ্রন্ট ক্ষমতায় আসে? এই যে ইতিহাস থেকে যদি কোনো ক্যারেক্টারকে অপসারণ করা হয়, ডিলিট করা হয়, তাহলে ইতিহাসটা বিকলাঙ্গ হয়। এবং তারাই ইতিহাস বিকলাঙ্গ করে যাদের সামর্থ্য যোগ্যতা অভাব থাকে, ঘাটতি থাকে, যারা এই কাজটাই আমি অংশগ্রহণ করতে পারি নাই, তাতে আমার জীবনটা ফাঁকা বলে মনে করে, তারাই তাদেরকে নতুন করে সংযোজন করতে চায় ওই ফাঁকা মাঠের জায়গায়। যেটা না করলেও, এটা না করলেও তারা তাদের জায়গায় থাকতে পারে। ইতিহাস তাদেরকে তাদের সঠিক জায়গায় রাখে এবং তাদেরকে সেই সম্মান দেয়। কিন্তু সব সম্মান এক বাক্সে ভরতে গেলে তাহলে যে কালেকটিভ, অর্থাৎ জনগণের সংগ্রাম, জনগণের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, তাহলে টোটাল মুক্তিযোদ্ধা, টোটাল এই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করছে তাদেরকে অস্বীকার করা হয়, জাতির অবদানটা ছোট হয়ে যায়। ধন্যবাদ দাদা। আমি আপনার কাছে আরো অনেক কয়েকটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যেহেতু আছে, সেই কারণে যেমন এরপরেই আপনার কাছে আমরা জানতে চাবো, আপনার দেশ স্বাধীন হলো এই পর্যন্ত আপনি আসছেন, এরপরেই আসবে 15 আগস্টের পট পরিবর্তন, তারপরে আসবে 7ই নভেম্বর, তারপরে আসবে আপনার 21শে আগস্ট 2004। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কেই ইতিহাস বিকৃতির একটা অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। এবং আপনি যেহেতু ইতিহাস সচেতন একজন রাজনীতিবিদ, এবং আপনি অত্যন্ত পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং আপনি বস্তুনিষ্ঠভাবেই রাজনীতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এবং আপনি প্রথমেই বলেছেন, আমরা ওই প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে একমত পোষণ করি, যে কোনো দলের কারণে নয়, দেশের জন্য, মানুষের জন্য এবং ইতিহাসের চলমান ধারার জন্যই ইতিহাসের যে কোনো বিকৃতিকে আমাদের রুখতে হবে। তার অংশ হিসাবেই আমরা এরপরেই আপনার কাছে জানতে চাইব, দেশ স্বাধীন হলো এবং শহীদ জিয়াউর রহমান প্রথম ঘোষণাতে তিনি পাকিস্তান সামরিক বাহিনীর কাছ থেকে বিদ্রোহ করলেন এবং সেই বিদ্রোহকে গ্রহণ করলেন প্রবাসী সরকার। ফলে 26শে মার্চ 1971 থেকে 17ই এপ্রিল 1971 এই সময়কালীন সময়ের মূল নেতৃত্ব শহীদ জিয়াউর রহমানের হাতে, যা প্রবাসী সরকার পরবর্তীকালে মেনে নিয়েছে। আপনার কাছ থেকে পরিষ্কারভাবে তা বেরিয়ে এসছে। এরপরে আবার পেশাগত জীবনে শহীদ জিয়াউর রহমান ফিরে গেলেন বাংলাদেশের সামরিক বাহিনীতে। 15ই আগস্টের প্রেক্ষাপটে আবার যখন পরিবর্তন আসলো এবং আওয়ামী লীগেরই একটি অংশ খন্দকার মোস্তাকের নেতৃত্বে রক্তাক্ত পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করলো, এবং সেই ক্ষমতার ধারাবাহিকতার ক্ষমতার ভুক্তভোগীরা হলো, ক্ষমতার উচ্ছিষ্ট ভোগীরা হলো আওয়ামী লীগেরই একটি অংশ, সে বিষয়ে আজকে শহীদ জিয়াউর রহমানকে দায়ী করা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। একটা কথা বলে যে কোনো আইনজীবীরা আদালতে কখনো কখনো যে ঘটনায় কে লাভবান সে ক্ষতিগ্রস্ত, ডাউট অফ বেনিফিশিয়ারি, সুবিধাভোগীরা। যদি ডাউট অফ বেনিফিট যদি বলা হয়, তাহলে 15ই আগস্টের বেনিফিটটা সমগ্রটুকুই আওয়ামী লীগের ঘরে। অর্থাৎ আওয়ামী লীগের একটি অংশ ব্যতিরিকে অন্য আরেকটি অংশ নেতৃত্বের পরিবর্তন করছে। এখানে গুণগত কোনো পরিবর্তন ঘটে না। এবং 15ই আগস্টের ঘটনাটা কোনো মতেই ইতিহাসে গ্রহণযোগ্য না। কোনো সুস্থ মানুষ, কোনো গণতান্ত্রিক মানুষ এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেভাবে বিশ্লেষণ করি, 15ই আগস্টের ঘটনায় বেনিফিট যে যার ভেবেই পাক না, কিন্তু ঘটনাটাকে কিন্তু কখনো
সাধুবাদ জানানোর কোনো সুযোগ নাই। এটা একটা মর্মান্তিক এবং গণতান্ত্রিক রাজনীতিতে একটা দুঃখজনক ঘটনা। বাকশাল পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের পথ রুদ্ধ হয়েছে, প্রতিবাদের ভাষাগুলি স্তব্ধ হয়েছে, সংবাদপত্রগুলি বাতিল ঘটেছে, রাজনৈতিক দলগুলি কথা বলতে পারে না। সকল রাজনৈতিক দলই কিন্তু মাঠে ঘাটে একই কথা বলে না। আজকে 14 দল আছে, তার মানে 14টি দল কিন্তু বর্তমান সরকারের সাথে আছে। এই 14টি দলের মধ্যে অনেকগুলি দল কিন্তু তখন ছিল, যে দলগুলি 74 সালের 25শে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ নিঃশ্বাস ফালানো, কথা বলার যখন জায়গাটা থাকে না, তখন যা ঘটে, 15ই আগস্টের ঘটনার পরে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং যদি থাকতো, হয়তো আওয়ামী লীগের লোকরা কাপুরুষের মতো পালালে হোক, অন্যান্য রাজনৈতিক দলের লোকরা হয়তো এটা নিন্দা করতে পারত, তাদের মতামত দিতে পারত। গণতান্ত্রিক শক্তি সবসময় কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া পরিবর্তন চায়। গণতান্ত্রিক শক্তি কিন্তু এই ধরনের ঘটনার মধ্য দিয়ে তারা পরিবর্তন আশা করে না। এই ধরনের পরিবর্তনের যদি আশা করে, পরবর্তী দুর্ঘটনা ঘটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। একমাত্র, যদিও মনীষীদের কথা, ডেমোক্রেসি ইজ ওয়ার্স্ট বাট বেটার দেন আদার্স, একমাত্র গণতান্ত্রিক পথই সুষ্ঠু ধারা রাজনীতিকে লালন করতে পারে, সুস্থ ধারা রাজনীতিকে উৎসাহিত করতে পারে, সুস্থ ধারা রাজনীতিকে পাকাপোক্ত করতে পারে, শক্তিশালী করতে পারে। সে কারণেই এই ঘটনায়, 15ই আগস্টের ঘটনার মধ্য দিয়ে বিকল্প একটি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগে যে ফরেন মিনিস্টার খন্দকার মোশতাক, যারা এই মন্ত্রিসভায় ছিলেন, তারাই কিন্তু মন্ত্রিত্ব গ্রহণ করছেন, তারাই শপথ বাক্য গ্রহণ করছেন। এবং সেই শপথ অনুষ্ঠানে অন্য ধারার কোনো রাজনৈতিক দলের নেতাও কিন্তু সেখানে উপস্থিত হন নাই। এমনকি সেই অনুষ্ঠানটা যে পরিচালনা করছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটা, তার নাম হলো এসটি ইমাম হাসান তৌফিক ইমাম, যিনি আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একজন অত্যন্ত বিশ্বস্ত উপদেষ্টা এবং জ্ঞানীগণিক ব্যক্তি উপদেষ্টা। এবং তিনি কি কি কথা বলছিলেন সেই অনুষ্ঠানে, কাকে কেন্দ্র করে, যে দে আর লাইং দ্য টাইগার, স্যালুট দেম। এটাও কিন্তু অনেক অনেক সাংবাদিক যারা এখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই বইটা লিখছেন। অর্থাৎ এই যে অবস্থাটা, সেই অবস্থাটার জন্য জিয়াউর রহমানকে দায়ী করার কোনো স্কোপ নেই। এই কারণে নেতৃত্বে জনাব শফিউল্লাহ আর্মির চিফ, ব্যর্থতা তার, রাষ্ট্রপতিকে তিনি রক্ষা করতে পারেন নাই। তার সেনার ছাউনি থেকে তার কমান্ড মানা বা না মানার মধ্য দিয়ে বেরিয়েছে। আপনি যদি আর্মির তৎকালীন ইটা দেখেন, কোড অফ কন্ডাক্টটা দেখেন, তাহলে দেখবেন চিফ অফ আর্মি ব্যতীত ডেপুটি চিফের কোনো দায়িত্ব ক্ষমতা থাকে না, ছিল না। অর্থাৎ তার আলাদা কোনো কমান্ড করার কোনো স্কোপ নাই যতক্ষণ পর্যন্ত চিফ থাকে। তিনি অনেকে এটাকে অপব্যাখ্যা করেন যে ভোরবেলা তিনি যখন, আর্মি পুলিশের লোকরা তো নিয়মিত ভোরবেলা উঠেই প্রথম শেভ করে, এটা তাদের রুটিন ওয়ার্কের মধ্যে একটা, উনি শেভ করতেছিলেন। তাকে যখন বলা হলো যে এই ঘটনা ঘটছে, তখন তিনি বলছেন, হ্যাঁ এটাকে বলে সো হোয়াট দ্য লেট ভাইস প্রেসিডেন্ট। তার মানে কি, যে কনস্টিটিউশনাল পলিটিক্সের শেখ মুজিবের পরে ভাইস প্রেসিডেন্ট যে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্র চালাইলো, সেটাকে তিনি কিন্তু এন্ডোর্স করছেন তার মুখের বক্তব্য দিয়ে। তিনি কিন্তু কাপড় চোপড় পরে রেডি হন নাই বঙ্গভবনে যাওয়ার জন্য, এবং তার সেই স্কোপও না, এবং তিনি হনও নাই, কারণ তিনি আর্মির লোক। এবং কোনো জেনারেল সেদিনকে কিন্তু মন্ত্রিসভায় শপথ নিতে আসে নাই। তারপরে আর্মির রদবদলে উনি আসছে। এবং এখানেও প্রথম পাকিস্তানের যিনি একটা স্বাধীনতার ঘোষক, যিনি জেড ফোর্স, যেটা এত অবদান এবং নিয়ম মতো, আর্মির নিয়ম অনুযায়ী জিয়াউর রহমান ওয়াজ সিনিয়র দেন মেজর শফিউল্লাহ, কিন্তু শফিউল্লাহকে চিফ করা হয়েছে, মেজর জিয়াকে এখানে ডিঙ্গানো হয়েছে। সুতরাং এই যে পলিটিক্যালাইজেশনটা তারা যে শুরুর থেকে করছে, এবং প্রতিষ্ঠানগুলিকে যখন পলিটিক্যালাইজ করা হয়, সেই প্রতিষ্ঠান থেকে সুফল পাওয়া যায় না, কুফল পাওয়া যায়, সেটা যারা করে তারাই কিন্তু পরবর্তী পর্যায়ে ভোগ করতে হয়। এটাও কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ। সে কারণে বলবো যে 15ই আগস্টের এই ঘটনাটা, দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের রাজনীতির সাথে যিনি বড় হইলেন,
দেশের মানুষের কাছে একক নেতা হইলেন, জনপ্রিয় নেতা হইলেন। কথা তো সত্য যে তৎকালীন সময় ওনার মতো একজন মানে জনপ্রিয় নেতা বাংলাদেশে আরেকজন তখনও সৃষ্টি হয় নাই, সেটা শেখ মুজিবুর রহমান। এবং তার এই জনপ্রিয়তা দিয়ে তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করতে পারলেন না। তার দলের অভ্যন্তরে আজকে যেটা ঘটতেছে, তার দলের অভ্যন্তরে তার এমপি, তার যুবলীগ, তার ছাত্রলীগ, তার লাল বাহিনী, এই যে বিভিন্ন বাহিনীদের অত্যাচার, নির্যাতন, লুটপাট, হাইজ্যাক, ব্যাংক ডাকাতি, সাধারণ মানুষের মধ্যে যে একটা অতিষ্ঠ, একটা নিঃশ্বাস ছাড়ার যে পথ নাই, রানিং এমপিরা গুলি খেয়ে মারা যায়, চরম দুরবস্থার মধ্যে তিনি তখন যারা পরামর্শ দিয়েছেন যে এইটা পথ, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তিনি ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য পা বাড়াই তার এই দুর্যোগের পরিণতিটা আসে। যদি গণতন্ত্র থাকতো অবশ্যই তখনও কোনো রাজনৈতিক দল ছিল না যে মাঠে নির্বাচন করে শেখ মুজিবকে পরাজিত করে সরকার গঠন করার ক্ষমতা রাখে। কেন তাহলে এই পথটা তিনি নিলেন? আর তার তিনি লালন করছেন আজীবন গণতন্ত্রের পথ, তার উপরে সমাজতন্ত্রের ঝুড়ি মাথার মধ্যে দিয়ে দিলেন। এই মনীষী, মুজাফর আহমেদ, সবাই সমাজতন্ত্রের ডিম ফুটানোর চেষ্টা করলেন শেখ মুজিবের নেতৃত্বে। সুতরাং একটি সমাজতন্ত্র, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যেই সমাজতান্ত্রিক মানসিকতা সম্পন্ন ক্যাডার বা দলীয় কর্মীদেরকে যে মানসিক প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি তো তার ছিল না। এটা যদি 1972 সালের 10ই জানুয়ারি তিনি সরাসরি রেসকোর্স ময়দানে আইসা বলতো যে আজ থেকে কোনো দল নাই, আসলে চেষ্টা করি, তাহলেও বোধহয় এটা অনেকটা মানানসই হইতো। কিন্তু যখন দৈন্যতা, ব্যর্থতাটা এমন একটা তোলানিতে গেছে, মানুষ যখন নিঃশ্বাস ছাড়তে পারে নাই, এই মুহূর্তে তিনি তার এই উদ্যোগটা তাকে বরং ক্ষতিগ্রস্ত করছে, তাকে কোনো মহান কিছু দিতে পারে না। সুতরাং এই দায় ইতিহাস বিবেচনা করতে যে এই দায় কার। জি, ধন্যবাদ বাবু ঈশ্বরচন্দ্র রায়। আমরা খুব চমৎকার ভাবে আপনার কাছে 15ই আগস্ট সম্পর্কে ইতিহাস বিকৃতির যে অপতৎপরতা চলছে তার বিপরীতে ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে যেই সত্যগুলি, তার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনার মুখ থেকে আজকের সম্মানিত দর্শক শ্রোতারা শুনতে পেয়েছে। এরপরেই আমরা চলে যাব 7ই নভেম্বর 1975। আমরা জানি 3রা নভেম্বর খালিদ মোশাররফের নেতৃত্বে একটা অভ্যুত্থান হয়েছে। 4ঠা নভেম্বর কারাগারে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, আবু হেনা কাবুজ্জামান এবং সৈয়দ মনসুর আলী, এই 4 জন নেতার মৃত্যুর হত্যার শিকারে পরিণত হয়েছে। হত্যাকারীরা ওই দিন রাতে বিদেশে চলে গিয়েছে এবং এই পুরো সময়টাতেই খন্দকার মোস্তাক এবং তার প্রধান সেনাপতি খালেদ মোশাররফ ছিলেন। এই সকল সিদ্ধান্তের দায় দায়িত্ব এখন জোর করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাড়ে দেওয়ার চেষ্টা চলছে। ফলে 4ঠা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দী শহীদ জিয়াউর রহমান যে মুক্তি পেলেন, এই মাঝখানের ঘটনাগুলি সম্পর্কে ইতিহাস বিকৃতির যে অপতৎপরতা, এর বিপরীতে আপনার মন্তব্য জানতে চায় সম্মানিত দর্শক শ্রোতা। 7ই নভেম্বরের ঘটনাটা আমার জীবনের একটা ঐতিহাসিক এবং অনেকটাই ঘনিষ্ঠভাবে এই বিপ্লবের দেখা বা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত থাকার একটা সুযোগ হয়েছে। আপনারা জানেন যে 1971 স্বাধীনতার পরে 1972 সালের 23শে মার্চ আমি তৎকালীন সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করি, রাজনীতি থেকে অবসর। এবং 7ই নভেম্বরের ঘটনার আগে যেটা আপনি বললেন যে 4ঠা নভেম্বর জাতীয় 4 নেতা, অর্থাৎ 3রা নভেম্বর হলো বিপ্লব, 4ঠা নভেম্বর জেল হত্যা। সেই জেলখানায় অবশ্যই যাদেরকে হত্যা করা হয়েছে তারাই কিন্তু বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের একজন উপরাষ্ট্রপতি। তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রথম স্বীকৃত প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ, এবং তাদের মধ্যেই প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় সেই ক্যাবিনেটের মন্ত্রী। এই যে 4 জন নেতা এবং জনাব কামরুজ্জামান, যিনি
অল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, মাওলানা বাকি ছিলেন প্রেসিডেন্ট, প্রাদেশিক আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ। তাহলে আপনি যেটা বলতে চাইলেন, আপনার প্রথম প্রশ্নের মধ্য দিয়ে যে কথাটা বোঝা যায় সেটা হলো যে 13 নম্বর খালেদ মোশাররফ অভ্যুত্থান করছেন, এবং শুধু অভ্যুত্থানই করেন নাই, তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে তাকে তিনি মেজর জেনারেলের উন্নীত করে সেনাবাহিনীর প্রধান হিসেবে ঘোষণা দিয়েছেন, এবং জিয়াউর রহমানকে তার বাসভবনে বন্দী রাখছে। তার মানে হলো যে 3রা নম্বর থেকে 7ই নভেম্বর জিয়াউর রহমান অনুপস্থিত, সকল ঘটনা থেকে তিনি অনুপস্থিত। 4 নভেম্বর জেল হত্যা যখন হয়, অনুপস্থিত ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার সুযোগ কোথায়? খালেদ মোশাররফের ক্ষমতার লিপ্সা অথবা রাজনৈতিক নেতৃত্ব আসলে তারই ভয় ছিল, সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য জাতীয় চাইল্ড নেতাকে যার সাথে কোলাবোরেশন করুক, সে মোস্তাকের সাথেই করুক আর যার সাথেই করুক। মোস্তাকও তো প্রথম 15ই আগস্টে শপথ নেওয়ার পর এই 4 নেতারা কারাগারে বন্দী করছেন, কিন্তু কিল করেন নাই। 3রা নভেম্বর ক্ষমতা নিল কে? খালেদ মোশাররফ। 4 জানুয়ারি 4 নেতাকে কিল করলো কে? স্বাভাবিক কারণে তো বোঝা যায় যে ক্ষমতার দাম্ভিকতা বা ক্ষমতার উচ্চাভিলাষিতা এবং ক্ষমতাকে নিরঙ্কুশ করার ওয়ারিশ দুনিয়া থেকে সরায় গেল। এবং এইটাই যে খালেদ মোশাররফ এটা করলেন, অথচ খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা, তারা এই 32 নম্বর বাসভবন থেকে শেখ মুজিবের ছবি নিয়ে ঢাকা ছেড়ে মিছিল করে বাইতুল মোকাররমে আসেন। বাইতুল মোকাররমে জানাজার অনুষ্ঠানে আমি গেছিলাম, এবং তৎকালীন ছাত্র নেতা যারা আমার অগ্রহ ছিল রাজনীতি করতাম একসঙ্গে, তাদের নামও আমি বলতে পারি, তাদের সবার সাথে এখানে কথা হচ্ছে, দেখলাম। এবং সেই প্রেক্ষাপটটা কিন্তু ঘুরে দাঁড়াইল, এবং 7ই নভেম্বর যে কুটা হয়, এই কুতে কিন্তু আওয়ামী লীগের একটা ভালো অংশ খুব আশাবাদী ছিল যে এইবার তাদের একটা হিন্দা হবে, এবং যারা নাকি পালিয়েছিল 15ই আগস্টের পরে, সেদিন অনেককেই সেই বাইতুল মোকাররমের জানাজায় উপস্থিত দেখলাম, এবং তাদের মধ্যে একটা এরকম একটা উত্তেজনাকর মনোভাব যে কালকেই তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এটা নিয়ে আমার সাথে 2 জন অগ্রজদের সাথে কথা হলো, ভাই বললাম যে ভাই একটু ধীরে চলেন, হ্যাঁ, এতটা উত্তেজিত হওয়ার মতো বোধহয় ঘটনা এখনো ঘটে নাই, আগে নিজেদেরকে কনসোলিডেট করেন, তারপরে উত্তেজনাটা প্রকাশ করেন। তো যাই হোক, এটা কারো ভালো লাগছে মন্দ লাগছে সেটা অন্য কথা। এই শহরের মধ্যে কিন্তু আস্তে 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 একটা আতঙ্ক, একটা ক্ষোভ, একটা বিক্ষোভ, হ্যাঁ, খালেদ মোশাররফের এইটাকে নেতিবাচক, এটা কিন্তু ওটা জনমনের মধ্যে হঠাৎ করে একটা ছড়ায় পড়লো, হ্যাঁ, যে এটার একটা পাল্টা কিছু হওয়া দরকার, এটার একটা পরিবর্তন দরকার। আনাচে কানাচে চায়ের দোকানে আড্ডায় টাড্ডায় কিন্তু ওপেন সিক্রেট আলোচনা শুরু হয়ে গেল। পাশাপাশি জিয়াউর রহমান তো সেনাবাহিনীতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যিনি কোন যুদ্ধে বীরত্বের পরিচয় থেকে ছিলেন না, অনুপস্থিত ছিলেন। প্রত্যেকটা যুদ্ধে সে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধে 65 সালে সেখানেও তার বীরত্ব, স্বাধীনতা যুদ্ধ তার বীরত্ব প্রশ্নাতীত। সেই বীরত্বের যে একটা প্রতিক্রিয়া, প্রতিচ্ছবি, প্রতিধ্বনি গোটা সেনাবাহিনীর মধ্যে ছিল। এটা জনপ্রিয় সেনাপ্রধান, একজন দেশপ্রেমিক, একজন সৎ অফিসার, একটা স্বাভাবিক জীবন যাপন করে একটা অফিসার, সুখ দুঃখ বোঝে, তাকে এই যে এটা করছে, এই যে বন্দিটা করছে, এটা সেনা ছাউনিতে কিন্তু এটা কোনো মতেই আলোচনা, একটা বিরূপ প্রতিক্রিয়া, মারাত্মক বিরূপ প্রতিক্রিয়াটাই কিন্তু 7ই নভেম্বরের প্রতিফলনটা ঘটে। এখানে সুযোগটা নিল কারা? সুযোগটা নিল, আমি যতটুকু জানি, বই পুস্তকে যেটুকু জানি, যতটুকু দেখছি, কর্নেল তাহের ওয়াজ এ বেস্ট কলিগ অফ জিয়াউর রহমান। তাদের দুজনের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক। কর্নেল তাহের তখন যেহেতু সেনাবাহিনীতে ছিল না, তখন IWTC তিনি চেয়ারম্যান,
নারায়ণগঞ্জে বসতেন, মাঝে মধ্যে জাসদ অফিসে আসতেন। কর্নেল তাহের তখন বিপ্লবী সেনা সংস্থা নামে একটা সংস্থা করছিলেন, যেটা তিনি প্রধান ছিলেন। এই বিপ্লবী সেনা সংস্থাটা সদস্যরা তো ক্যান্টনমেন্টে বাস করতেন। তখন যেহেতু এটা বার্নিং ইস্যু, সবাই একটা উৎকণ্ঠার মধ্যে আছে, সবাই জিয়াউর রহমানকে মুক্ত দেখতে চায়, এটা তিনি কিন্তু অ্যাসার্ট করতে পারলেন। এবং অ্যাসার্ট করতে পারলেন বলে কিন্তু তিনি উদ্যোগটা নিলেন জিয়াউর রহমানকে বন্দিদশ থেকে বের করে আনা, এবং তার উদ্যোগটা সফল হলো। এবং সেনা বাহিনীর লোকরাও যেমন বিপ্লবে অংশ নিলেন, পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে কিছু ওয়ার্ক হয়েছে, যারা রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময় পর রাস্তায় নামছে। অর্থাৎ এটা কিন্তু পূর্ব ইনফর্ম ছিল, যে কারণে আমরা রাত্রি 12টার পর রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় স্বল্প সংখ্যক, কিছু সংখ্যক লোকজন নিয়ে কিন্তু অপেক্ষা করতেছিলাম। এবং সেই অপেক্ষার প্রহর ঘটলো 12টার পরে, এবং রাস্তায় আস্তে আস্তে ভিড় জমতে থাকলো। 10 জন হয়ে গেল, 100 জন হয়ে গেল, 200, 500, 1000। ক্যান্টনমেন্ট থেকে যখন সারিবদ্ধভাবে গাড়িগুলাই ঢাকার রাজপথে ঘুরতেছিল, তখন মানুষ ফুল, বিভিন্ন জিনিস নিয়ে অপেক্ষা করছেন, তাদেরকে ফুল নিক্ষেপ করছেন, অর্থাৎ অভিবাদন জানাইছেন। সেগুলোই আমাদের কিন্তু ভোরবেলা পর্যন্ত দেখার সুযোগ পেত। কর্নেল তাহেরের এই উদ্যোগটা কেন ব্যর্থ হল? অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উদ্যোগটা কে সাধুবাদ জানাইছে ইতিবাচক দিক থেকে, কিন্তু কর্নেল তাহেরের উদ্যোগটা যখন রাজনীতিবিদরা রাজনীতিকরণ করলো, তখনই কিন্তু বিভ্রাটটা ঘটে গেল। অর্থাৎ কর্নেল তাহের সহ যারা এলিফ্যান্ট রোডের তার বড় ভাইয়ের বাসভবনে বসাচ্ছিলেন, সেখানে জাসদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিল। তারা রাত্রির মধ্যেই জিয়াউর রহমানকে সেখানে নিয়ে আসার কথা, তো জিয়াউর রহমান আসে নাই। তিনি ছিলেন অত্যন্ত ধীর স্থির টাইপ, উনি অবস্থা পর্যবেক্ষণ করে আসেন নাই। সকালবেলা জাসদের নেতৃবৃন্দ সহ কর্নেল তাহের জিয়াউর রহমানের বাসভবনে যান। সেখানে উচ্চ বাক্য, বেইমান টেইমান জাসদের নেতৃবৃন্দ জিয়াউর রহমানকে এই ধরনের ডায়লগ কিন্তু দেন, এবং তার কাছ থেকে একটা ভাষণ দেওয়ার জন্য তাকে বলা হয়েছিল যে শাহবাগে বাংলাদেশ বেতারের অফিসে আইসে একটা স্পিচ দেওয়ার জন্য। তার আশেপাশের কিছু লোক জিয়াউর রহমানকে বুঝাইতে সক্ষম হয়েছে পরিস্থিতি এখনো অ্যালাউ করে না বাইরে যাওয়া। তাই তিনি একটা অডিও ক্যাসেটের মধ্যে, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটাকে করি, এই একটা লাইনের বক্তৃতা আসে বেতারে, অডিওর মাধ্যমে এটা প্রচার হতে থাকে। ভোর 5টা পর্যন্ত কিন্তু এই বাংলাদেশ বেতারটা নিয়ন্ত্রণ ছিল জাসদ গণবাহিনীর নিয়ন্ত্রণে। অর্থাৎ এখান থেকে বারবার বলা হচ্ছিল গণবাহিনী ও সিপাহী জনতা বিপ্লব। কিন্তু যখন এই অডিওটা আসলো, যখন দেখা গেল যে বল অন্যদিকে চলে গেছে, তাদের আয়ত্তে নাই, হ্যাঁ, তখনই কিন্তু ওই বেতার থেকে আর ওই শব্দগুলি আসতে শুরু করলো না। আস্তে আস্তে তারা গুটিয়ে পড়লেন, নিজেদেরকে গুটিয়ে পড়লেন। এবং তাহের চিৎকার করে বলছিল, রাত্রিবেলা যখন ফেরত যায়, জিয়াউর রহমানকে নিতে পারে নাই, বলছিল গেম ইজ ওভার। এটা কিন্তু আমার শোনা কথা না, বিকজ আই ওয়াজ নট দেয়ার। এই যারা ছিল তারা যে বই লিখছে, ক্রেস কর্নেল একটা বই আছে, সেই বইয়ের মধ্যে পরিষ্কার ভাষাচ্ছে, কপালের মধ্যে থাপ্পড় দিয়া কর্নেল তাহের বলছিল ইউ নো গেম ইজ ওভার। তার মানে আমি যেটা বলছি যে তাহের উদ্যোগটা হয়তো ভালো ছিল, কিন্তু রাজনীতিবিদ্যা আসার পরে সেখানে একটা রাজনৈতিক উচ্চাভিলাষ, ক্ষমতা দখল, এবং আমাদের কাছে এই ইনফরমেশনই ছিল জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয় সরকার হবে, যেই জাতীয় সরকারে গণবাহিনী বা জাসদ পার্টিসিপেট করবে, অংশীদারিত্ব পাবে। এবং জিয়াউর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে, অত্যন্ত ধীর স্থির পাবে, এবং ব্রিগেডিয়ার জেনারেল বা মেজর জেনারেল খালেদ মোশাররফ, সেও একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, নো ডাউট, তাকে সেই মুক্তিযুদ্ধের অবদানের কথা আমরা অবশ্যই স্বীকার করি। তিনি কিন্তু বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করছিলেন। একটু ইতিহাস থেকে দেখেন, জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই, তখন তিনি সেনাবাহিনীর প্রধান হচ্ছেন। তখনও কিন্তু আবু সাদাত মোহাম্মদ সায়েম
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে। জিয়াউর রহমানের কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চাপটা আরো অনেক পরে, আরো অনেক পরে। সে কারণেই যে কর্নেল তাহের ৭ই নভেম্বর বিপ্লবের নায়ক হতে পারত, যেহেতু জিয়াউর রহমানের অনুপস্থিতিতে বিপ্লবটা ঘটছিল। কিন্তু কর্নেল তাহের ৭ই নভেম্বর বিপ্লবের খলনায়কের ইতিহাসে স্থান পাইলেন কেন? জিয়াউর রহমান ৭ই নভেম্বরের যে চেতনা, যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে জিয়াউর রহমান অনুধাবন করতে পারছে এবং ধীরে ধীরে ৭ই নভেম্বরের যে চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কাঠামোর দিকে তিনি অগ্রসর হয়েছেন। সেই কারণেই ৭ই নভেম্বর চেতনার আজকে মহানায়ক হিসেবে কিন্তু জিয়াউর রহমান, যদিও সেই বিপ্লবে কিন্তু তার অংশগ্রহণ করতেছিল না। আমি ইতিহাসের পাতা এই জন্য যাইতে চাই যে শেখ মুজিব অনেক বড় পাকিস্তান কারাগারে থাকতো, জিয়াউর রহমান কিন্তু বন্দী ছিলেন, কিন্তু ৭ই নভেম্বর বিপ্লবের মালাটা কিন্তু জিয়াউর রহমানের গলায় উঠল এবং সেই বিপ্লবের মহানায়ক হিসেবে জিয়াউর রহমান ইতিহাস খ্যাত হইলেন। এবং যিনি উদ্যোক্তা কর্নেল তাহের কিন্তু খলনায়কের ভূমিকায় চলে গেলেন, ইতিহাস তাকে সেভাবেই সেই জায়গায় নিয়ে গেল। তো সে কারণেই বলছি, কারো অনুপস্থিতির জন্য অন্য কেউ যদি অবদান রাখে, সেই অবদান স্বীকার করার মধ্য দিয়ে নিজের অবদান চিরস্থায়ী হয়। ধন্যবাদ, ধন্যবাদ বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আসলে বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন পদে পদে বিভিন্ন রকম ইতিহাসের তথ্য নিয়ে বিকৃত করার বিভিন্ন অপতৎপরতা আমরা লক্ষ্য করছি। তবে আমাদের সৌভাগ্য যে ইতিমধ্যে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা এবং বাংলাদেশের বেশ কিছু বোদ্ধারা গত 50 বছরে বিভিন্ন লেখা, বক্তব্য সেগুলি তারা প্রকাশ করেছেন লিখিতভাবে, যার তথ্য দলিল আমাদের বর্তমান প্রজন্মের পাঠকের কাছে আছে। দ্বিতীয়ত, বর্তমানে এই ইন্টারনেটের যুগে এই তথ্য এখন বিভিন্ন তথ্যগুলি এমনভাবে ছড়িয়ে পড়ছে যে বিকৃত করার অপতৎপরতা খুব একটা হালে পানি পাবে না। আপনি এতক্ষণ যে কথাগুলি বলছিলেন তার বেশিরভাগ তথ্যই আপনি নিজে যেমন বলেছেন, সশরীরে আপনি সাক্ষী না থাকলেও সবই কিন্তু আপনি অন্যান্য সকল প্রত্যক্ষ সাক্ষীদের লেখা, বক্তব্য এবং বই থেকেই আপনি উদ্ধৃতি দিয়ে দিয়ে কথা বলছেন। আমরা আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আপনার 26শে মার্চ 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শহীদ জিয়ার মুখ থেকে পেলাম, সেই প্রেক্ষাপটটা আপনার মুখ থেকে শুনলাম। আমরা তারপরে পেলাম 1975-এর 15ই আগস্টের পট পরিবর্তন সম্পর্কে, রক্তাক্ত নির্মম ঘটনা সম্পর্কে ইতিহাস বিকৃতির যে ধারা চলছে, শহীদ জিয়াকে অভিযুক্ত করার তার বিপরীতে সঠিক তথ্য আপনার মুখ থেকে শুনলাম। 1975-এর 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরে শহীদ জিয়াকে বন্দী করে যে অপকর্মগুলি ঘটেছিল তার দায় দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিপরীতে যুক্তিসঙ্গত তথ্য সমৃদ্ধ বর্ণনা শুনলাম। এরপরে মাঝখানের রাজনৈতিক ঘটনাগুলিকে আমি অতিক্রম করে চলে আসব 2004-এর ঘটনাকে। আমরা লক্ষ্য করলাম যে শহীদ জিয়াউর রহমানকে ইতিহাস থেকে বিকৃতির মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই অপকর্মের সঙ্গে যুক্ত করার বা ইতিহাসকে বিকৃত করার ব্যাখ্যার যে অপচেষ্টা চলছে, সর্বশেষ তার সঙ্গে যুক্ত করা হয়েছে 2009 থেকে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এবং কখন থেকে যুক্ত করা হলো? যখন 2009-এ এই সরকার ক্ষমতায় এসে 21শে আগস্টের মামলা সংক্রান্ত অতীতে একাধিক তদন্ত প্রতিবেদনকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিল 2008-এর নির্বাচনে, পরবর্তী নির্বাচনে, তেমন একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়ে তার কাছ থেকে একটি প্রতিবেদন নিয়ে 21শে আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে জনাব তারেক রহমানকে। এ বিষয়ে এই তথ্য নাকচ করার জন্য ইতিহাসের যে সত্য অংশটুকু আছে সেগুলি ব্যাখ্যা করার জন্য আপনাকে অনুরোধ করছে সম্মানিত দর্শক শ্রোতারা। বিষয়টা হলো যে দেখেন, বাংলাদেশে গণতন্ত্র আনতে সময় বেশি লাগে, অনেক শ্রম, অনেক ঘাম, অনেক জীবন যায়, কিন্তু গণতন্ত্র বেশিক্ষণ থাকে না। অর্থাৎ আমাদের মতো একটা ক্ষুদ্র দেশে গণতন্ত্র লালন করা এবং গণতান্ত্রিকভাবে নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং একটা ছোট্ট দেশে বড় নেতা জন্মটা অত্যন্ত বিঘ্ন সম্ভব। আমাদের মতো ছোট্ট একটা দেশের মধ্যে, দেশের মানচিত্রের বাইরে বিদেশের মাটিতে যাদের নেতৃত্ব সমাদৃত হয় তারা বেশি দিন টিকে থাকবে না। অর্থাৎ জাতীয়তাবাদী চেতনা
সম্পূর্ণ রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব উপর আঘাত নানা ভাষ্যে। এটি দেশের অভ্যরে জাতীয়তাবাদী নেতাদের বন্ধুর অভাব থাকে না এবং শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না, তাদেরকে অনুসরণ করার লোকের অভাব থাকে না, কিন্তু জাতীয়তাবাদী শক্তির নেতাকে পরদেশিরা কখনো ভালো চোখে দেখে না। কারণ একজন ন্যাশনালিস্ট লিডারের অধীনে যখন দেশ এবং জাতি থাকে, তখন সেই দেশকে শোষণ বঞ্চনার কবলে নেওয়া অনেকটাই তাদের জন্য দুর্লভ। শুধু আমাদের দেশের ঘটনাগুলি শুধু দেশের অভ্যন্তরীণ ঘটনা যদি আমরা বলি, তাহলে আমরা একটা ভুল করব। আমাদেরকে আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেক কিছু আছে, অনেক কথা বলা যায় না, হয়তো অনুভব করা যায়। সে কারণেই আজকে আমাদেরকে কিন্তু খুব ডিপলি ভাবতে হবে যে এগুলো কেন ঘটতেছে, কেন ঘটছে। 111 এর বিষয়টা কি? 111 এর বিষয়টা আমার কাছে 111টা পরিষ্কার করতে পারলেই আপনার 21শে আগস্টের ঘটনা এবং আরো অনেক ঘটনা কিন্তু প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আপনি ইতিমধ্যে এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনি ইতিমধ্যে এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো যে 111টা কেন? 111টা কিন্তু টার্গেট ছিল আমার দৃষ্টিতে, এটা দর্শকরা ভুল বুঝতে পারেন, শ্রোতারাও ভুল বুঝতে পারেন, আমার দৃষ্টিতে 111টা ছিল কিন্তু নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব শূন্যতা করার একটা প্রয়াস। সেটা 2 - 3 - 5 - that is another thing, বাট এটি কিন্তু উদ্যোগ ছিল। যারা যেই কথা বলে 111 সৃষ্টি করছেন, জনগণকে যে স্বপ্নটা দেখাইছেন, আমি কিন্তু এই কথা বলি 111 যখন এটা জারি বা জরুরি আইনটা জারি হলো, তখন কিন্তু সাধারণ মানুষ খুব একটা নেতিবাচক দিক থেকে নেয় না, ভাবছিল একটা ভালো কিছু বোধহয় দেখবে, একটা নড়ে চড়ে বসতে চেষ্টা করছিল। কিন্তু তাদের স্বরূপটা উদ্ঘাটন হইল যখন তারা এই কি কয় কুকুর, বিড়াল, হরিণ, ফরিণ যারা শুরু করলো, এবং শিল্পপতি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ মানে পাইকারি ধরা শুরু করলো। প্রথম তারা রুই কাতলা খাবে, পরে চুনুকুটি ধরবো। এই ধরতে ধরতে গিয়ে ক্লান্ত হইয়া এমন ভাবে তারা জনগণের সামনে প্রতিষ্ঠিত হইলো, তখন ছেড়ে দে মাখান্দা পাচ্ছে। এখন আর তারা যে গুছে আর মাইনাস করবো কাউকে, এই সুযোগটা না পাইরা কতক্ষণে তার দায়িত্বটা চাপে দিয়ে যাবে। তার একটা অ্যারেঞ্জমেন্ট গম, এবং বিদেশি শক্তি দুতালিটি কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা গম হলো, একজনকে কনভিন্স করলো। তিনি পূর্বেই দেশ ত্যাগের আগে বলে গেছিলেন যে এই যে 111-এ যা যা হচ্ছে, যা যা কিছু হচ্ছে, তাকে আইন শুদ্ধ করা বা তাদের সকল কিছু ক্ষমা করা বা বৈধতা সাংবিধানিক ভাবে, এই যে রেটিফিকেশন, যেগুলো জরুরি অধ্যাদেশগুলিকে রেটিফিকেশন, এটা তো একটা সাংবিধানিক একটা স্বীকৃতি না পাইলে, এবং তারা পিছনে যারা থাকে তাদের তো একটা শাস্তি হওয়ার সুযোগ থাকে সাংবিধানিক ভাবে। সেই কারণেই তারা কিন্তু পথটা খুঁজে পেল এবং একজন নির্ভরযোগ্য লোক পেয়ে গেলেন। পেয়ে যাই কিন্তু একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতাটা দিয়ে তাদেরকে তারা পরিশুদ্ধ করলেন, কিন্তু তারা দেশের মাটিতে আসলেন না, তারা বিদেশে চলে গেলেন। এটাই তো বোধহয় বাস্তবতা। এবং অনুরূপটা আরেকজনের কাছে আসে না, এই কথাটা কিন্তু সত্য না। আরেকজনের কাছে যে প্রস্তাব যায় নাই বারবার, বা আমাদের মতো লোকের মাধ্যমে যে প্রস্তাব দেওয়া হয় নাই, আমাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি একটু জেলখানায় চলেন, জনাব বারিশ হয়। আমি কেন? কয় ম্যাডামকে এগুলো বুঝাইতে হবে, ম্যাডামকে প্রধানমন্ত্রী বলে দেশটা থাকবো না। আমি শুনলাম আর হাসলাম। আমি বললাম, ম্যাডাম যদি আমাকে খবর পাঠায় আমি যাবো, বাবা তোমার লোক আমি যাব না। কারণ আমার জীবনের অর্জিত সকল যে রাজনীতির যেটুকু আছি, এটুকু আমি নষ্ট করুম না তোমার দালাল হইয়া, ভাই মাফ করে দাও। অনেকক্ষণ ক্ষিপ্ত হলো, অনেকবার বলছিল যে আমার সাথে যাবেন রাত্রি 11টায়, ভোর 5টায় আসবেন। তার মানে হলো একদিকে যেমন অন্যজনকে কনভিন্স করার দায়িত্ব পালন করছেন কিছু লোকে, অপরদিকে যে খালেদা জিয়াকেও যে কনভিন্স করার দায়িত্ব পালন করেন নাই তাও তো না। অর্থাৎ খালেদা জিয়া গণতন্ত্রের অনুসারী, তার দেশাত্মবোধ, তার দেশপ্রেম, তার সাংবিধানিক ধারাবাহিকতার বা সংবিধান পরিবর্তন, তার বক্তব্যটা যে সংবিধান পরিবর্তন করার দায়িত্ব আমার না, এটা দেশের জনগণের, তাই না? এখন এই যে 111 যে আসলো, এর একটা ক্ষেত্র প্রস্তুত আছে, না কিছু প্রস্তুতি মহড়া থাকে না, সবকিছুতে একটা মহড়া লাগে। হঠাৎ করে তো একটা ঘটনা ঘটানো যায় না। অর্থাৎ একটা সরকারকে নানাভাবে কলঙ্কিত করা, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে কলঙ্কিত করা, পত্র পত্রিকার মধ্য দিয়ে, এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীদের নানাভাবে চিত্রায়িত করা, এই কাজটা কিন্তু জোরে সোরে হয়েছে 4 সাল থেকে। এবং মিডিয়াগুলি এবং জোরে সোরে তখন যে কল্পকাহিনীগুলি তারা লিখছে, যদিও বাস্তবতার আলোকে সেগুলো প্রকাশ পায় না।
এবং হোটেল রেডিসনে এই জেনারেল বাড়ি আমার সাথে দেখা হলো কিসে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেতে খন্দকার দেলোয়ার আমি না, খন্দকার দেলোয়ার ভাই অসুস্থ, যাইতে পারবেন না, আমার বললো এমনি একজন যেতে হয়, তুমি একটু যাও। আমি গেলাম। আমি শেখ শহীদার আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম, পিছন থেকে আমাকে বাড়ি হিসেবে এসে বললো, আমার নাম ব্রিগেডিয়ার জেনারেল ফজল করিম বাড়ি। আমি ওনার দিকে না তাকে বললাম, ভেরি নোন নেম টু দ্য পলিটিক্যাল পিপুলস। আবার বললো, স্যার দলটাকে একখানা করে। আমি দলটাকে আপনি ভাগবেন, আমি একখানা করব, ভালো কথাই কি বলবেন। আবার বলতে চাই, স্যার ম্যাডামের কোনো মামলা প্রমাণিত হবে না, তারপরে তো জেলে আসছে, উত্তরগুলো বুঝেন কিভাবে দিতেছে। তারপর বলে, তারেক সাহেবের বিরুদ্ধে যত মামলা আছে একটাও মামলাও সত্য না, কোনোটাই প্রমাণিত হবে না, তারপরেও তো তার কোমর ভাঙছে, জেলখানায় তো আছে। আমার এই ধরনের উত্তর শুই না, শেখ শহীদ কোন ফাঁকে নাই আমি তার খেয়াল করি নাই। তখন আমি একা একা হয়ে গেলাম তার মুখামুখি। হঠাৎ করে সাইফুর রহমান সামনে আইলো, আইসা বললে আমার, ভাই তুমি কেমন আছো, বাড়ির হিসেবে দিকে, ভাই ঠিকঠাক খবর, তুমি আবার তারা ডিস্টার্ব করতে চাইছো কেন? মানে বাড়িরে বলতেছে যে আমার কোনো ডিস্টার্ব ঠিকঠাক করতেছে। আসলে কিন্তু তিনি এই কথাগুলো বলতেছিলেন আমাকে। তাহলে এখন ফোকাসটা তো বুঝছে, অর্থাৎ একটা নাটক করবেন, তার আগে আপনি কিছু প্রচার করছেন না, আজকের অনুষ্ঠানটা করছেন, তার আগে কিছু প্রস্তাব করছেন তো। সুতরাং আমার মনে হলো যে রাজনৈতিক শূন্যতা গণতন্ত্রকে দেওয়া একটি কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, একটু ডিস্টার্ব করছিল, এখন শোনা যাচ্ছে। এই দেশে যে দ্য পলিটিশিয়ান আমরা উই দি পলিটিশিয়ান ইজ নট ফিট ফর দি ডেমোক্রেসি, আমরা যে গণতন্ত্রের জন্য যোগ্য না, বা গণতন্ত্র ধারণ লালন করার জন্য যে আমরা যোগ্যতা না, তাকে তো প্রমাণ করতে হবে নানাভাবে। 21শে আগস্টের ঘটনায় এতগুলি প্রাণহানি হবে কেন? কি কারণে মুক্তাঙ্গনের জনসভাটা 15 মিনিটের ব্যবধানে মঞ্চ থেকে টাকে উঠবে? কি কারণে পুলিশকে অজ্ঞাত রাখতে হবে? পুলিশ থাকলে যে অনেক কিছু করে ফেলতো আমি সেটা বলছি না, কিন্তু মিনিমাম একটা প্রস্তুতি, মিনিমাম একটা প্রোটেকশন তো থাকে। আর একটা জিনিস হলো, 21শে আগস্টের ঘটনা কি একটা ব্যক্তি না রাজনীতি? যদি একটি ব্যক্তি হয়, এতগুলি গ্রেনেড ব্লাস্ট হবে কেন? এতগুলি গ্রেনেড ব্লাস্ট হওয়ার গুলি এতগুলি লোকের প্রাণ যাবে কেন? জিয়াউর রহমান যখন কিল করছে, তার একটা মাত্র দেহরক্ষী মারা গেছে। জিয়াউর রহমানকে যখন কিল করছে, তারা ফেরত আসছে। ওখানে বিচৌধুরী, সেনানাথ মুর্দা, আরো অনেকে ছিল, তাদেরকে খুঁজতে চায় না। সুতরাং কোনো ঘটনার টার্গেট যদি কোনো ব্যক্তি হয়, তাহলে আক্রমণটা একটা ব্যক্তির হয়, সে একটা ব্যক্তিকে কেন্দ্র করে ডাইনে বায়ে হয়তো আরো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু আমরা দেখলাম পুরো মাঠটার মধ্যে ক্ষয়ক্ষতি, পুরো মাঠটা ইনজুর, পুরো মাঠটা পঙ্গু, পুরো মাঠটা রক্তাক্ত কেন? এবং আপনার কি মনে হয় যে এই ঘটনাটা সরকার করছে, বা তারেক রহমান করছে, বা খালেদা জিয়ার নির্দেশ হচ্ছে? এমন ঘটনা যদি আমাদের দেশের মানুষ অনুভব করতে, উপলব্ধি করতে পারতো, তাহলে কি সেদিন সরকার থাকার তো কথা না। এবং আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সংগঠন সারা দেশে পরের দিন নিশ্চুপ, কোনো প্রতিবাদ নাই কেন? আমার কাছে এই প্রশ্নটা, ঘটনাটা তো ভালো, তো আমি বলছি যে গণতন্ত্র কবর দেওয়া, গণতন্ত্রের উপর আঘাত হলো 21শে আগস্টের ঘটনা। সেখানে অনেকে ভিকটিম হয়েছে, অনেকে মারা গেছেন, তাদের জন্য অবশ্যই আমাদের সহানুভূতি আছে, সহমর্মিতা আছে, এবং অবশ্যই তাদের পরিবার পরিজন ভালো থাকুক। একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে এখানে চাইবো, এবং এই ধরনের হত্যাকাণ্ড, জঘন্য কর্মকাণ্ড গুলাই গণতান্ত্রিক না। যে কোনো মানুষ যে এটাকে উৎসাহিত করবে, ভালো বলবে, সে মানুষের পর্যায়ে পড়েন না। আমি সেই পর্যায়ে যেতে চাই না এই দুঃখ ঘটনার জন্য। আমি মনে করি 111, ঈশ্বরদীর ট্রেনের মধ্যে শেখ হাসিনার গাড়ির মধ্যে হামলা, ইত্যাদি ইত্যাদি, হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট তখন তার সাথে ছিল, আজকে হাবিব এখানে আছে, হাবিব ভালো বলতে পারবে ওই সেদিন ঘটনাটা কি ছিল। তো সে কারণেই যে প্রাসঙ্গিক কতগুলি ঘটনা ঘটে, অর্থাৎ একটা ক্ষেত্র তৈরি করার, সেই ক্ষেত্র তৈরি করার, বা গণতন্ত্রবিহীন রাষ্ট্র ব্যবস্থা অথবা রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার কোন চক্রান্তের এটা অংশ হিসাব কিনা, সেটা যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা গবেষণা করে নিশ্চয়ই একদিন সিদ্ধান্তে উপনীত হতে পারবেন।
এবং একটা স্থিতিশীল সরকার, যে সংবিধান পরিবর্তন করে 200 বেশি আসন নিয়ে আপনারা তখন পার্লামেন্টে, সে একটা স্থিতিশীল সরকার, তারা তো সার পোকায় কামড়ায় নাই, এরকম একটা ঘটনা ঘটে নিজের সরকারকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করবে এবং অস্থিতিশীল করবে, এটা তো হইতে পারে না। তো সেই কারণে জনপ্রিয়তার তো কোনো ঘাটতি ছিল না খালেদা জিয়ার সরকারে, এবং পার্লামেন্টে আইন পরিবর্তন করে অনেক কিছু করার সুযোগ ছিল, এবং পার্লামেন্টে জিয়াউর রহমানকে অনেক কিছু বানানো যেত সংবিধান পরিবর্তন করে, সেই কাজটা তো খালেদা জিয়া করে নাই। এবং 14 সালের যে নির্বাচন, 18 সালের যে নির্বাচন, এই নির্বাচনের থেকে কি খারাপ নির্বাচন ছিল 15 ফেব্রুয়ারি নির্বাচন? নিশ্চয়ই না। কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করে দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাকে তিনি প্রতিষ্ঠিত করলেন, এটা কি তার দুর্বলতা ছিল? এটা তার দুর্বলতা ছিল না। তিনি ইচ্ছা করলে রাষ্ট্রীয় ক্ষমতা আজকের মতো থাকতে পারতেন, কিন্তু থাকে নাই। কমিটমেন্ট কমিটমেন্ট তিনি, তার নিজের আস্থা ছিল, তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে তিনি চলে গেলেন। এবং সেই দিন যদি বিরোধী দল ওয়াকআউট না করতো, বয়কট না করতো পার্লামেন্ট, তারা যদি পার্লামেন্টে থাকতো, তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই বিষয়টা কিন্তু মীমাংসা হইতো। কিন্তু তারা সরকারকে বেকায়দা জিম্বি করে তারা মানে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা অভ্যাস তাদের, সেই অভ্যাসটা আজকে যদি ইতিহাস ভিত্তিক কথা বলছেন, টেলিভিশন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা এবং যা খুশি তা বলা, এটা সহজ। কালকে আমি একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলছিলাম যে বর্তমান সরকারের হজম শক্তি খুব বেশি। সে বিডিআর ট্র্যাজেডি থেকে আরম্ভ করে হাজার হাজার ঘটনা, সব ঘটনা হজম করে ফেলছে। সেই কারণেই তারা ইতিহাসও হজম করতে পারবে মনে করতেছে। কিন্তু বেশি হজম শক্তি যাদের থাকে, একটা বয়সে গিয়ে তার পরিণতির জন্য অপেক্ষা করতে হয়। হয়তো যৌবনকালে তা মনে হয় না, মনের মধ্যে আসে না, কিন্তু এই হজম শক্তি সবসময় একরকম থাকে না, এই হজম শক্তিরও ঘাটতি হয়। সুতরাং আজকে ইতিহাস বিকৃতি, ইতিহাসকে চিবিয়ে ফেলা, ইতিহাস নতুন করে তৈরি করতে গিয়ে নিজেদেরকে কোন ইতিহাসে জড়িত করতেছে, কর্নেল তাহেরের মতো সে খলনায়কের ভূমিকায় যাবে, না তা ইতিহাসের মূল নায়কে ফেরত আসবে, এটা তাদের বিবেচনার বিষয়। আরেকটা জিনিস হলো যোগ্যতা এবং ব্যর্থতা, যোগ্যতার অভাব, এগুলি যাদের থাকে, মেধার অভাব থাকে, তারা কিন্তু অন্যের দোষ বলতে বেশি পছন্দ করে, তার নিজের তো কোনো পুঁজি নাই। রাজনীতিতে যখন পুঁজি হারা হয়ে যায় মানুষ, তখন কিন্তু এই ধরনের এই কি যেটা বলা হয়, হঠাৎ কোনো একটা ব্যবসা করে কিছু পয়সা রোজগার করা আর কি। মাঝে মাঝে আবার মনে হয় ক্ষমতা ছিনরা এরকম কিছু কিছু মানে অর্জন করতে চায়, মূল ব্যবসা তো নাই, রাজনীতির মূল জায়গায় তো তারা নাই, জনগণের কাছে তারা নাই, জনগণের কাছে তারা চাইতে ভয় পায়। সেই কারণেই তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে তারা কখনোই চাইবে না, এটি স্বাভাবিক। ধন্যবাদ। ধন্যবাদ জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে, বিশেষ করে সরকারি মহল থেকে, প্রভাবশালী মহল থেকে ইতিহাসের বিভিন্ন প্রতিষ্ঠিত সত্যকে বিকৃত করার যে বিভিন্ন বক্তব্য আমরা শুনছি, তার বিপরীতে আপনি ইতিহাস থেকেই তুলে নিয়ে আসছেন বিভিন্ন তথ্য এবং বিভিন্ন উৎস এবং বিভিন্ন সূত্র। বিশেষ করে 21শে আগস্টে আপনার এই মুহূর্তের যে ব্যাখ্যা, যা আপনি গত 21শে আগস্টেও দিয়েছিলেন, সেটি হচ্ছে 21শে আগস্টের প্রকৃত অপরাধীরা তারা লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছিল তৎকালীন সময়কার গোটা রাজনৈতিক প্রক্রিয়াকে। তার প্রধান স্রোত ক্ষমতাসীন বেগম খালেদা জিয়ার সরকার এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতাসীন অবস্থাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল তারা সার্থকভাবে এই অপকর্ম করার মধ্য দিয়ে। এক, দুই হলো আপনার কথায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতির একটি প্রধান রাজনৈতিক ধারা বাংলাদেশ আওয়ামী লীগ তার সভানেত্রীকে এবং তার অন্যান্য নেতা নেত্রীর উপরে এইভাবে নির্মম আক্রমণ করার মধ্য দিয়ে তারা লক্ষ্য হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকেও নির্ধারিত করেছিল। এবং এই দুইটি লক্ষ্যকে একই মুহূর্তে সরকার এবং বিরোধী দলকে 21শে আগস্ট বিপর্যস্ত করার মধ্য দিয়ে গোটা রাজনৈতিক প্রক্রিয়াকে একটি রক্তাক্ত প্রক্রিয়ায় চিহ্নিত করে 21/11 একটা প্রেক্ষাপট তৈরি করেছিল বলে আপনার ব্যাখ্যায় বেরিয়ে এসেছে, যা পরবর্তীকালের ধারাবাহিকতাতে প্রমাণিত হয়। এবং সেই কারণেই বর্তমান সরকার এবং সমস্ত রাজনীতিবিদদের উচিত 21শে আগস্টের প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করা। এই কাজ না করে যদি রাজনৈতিক উদ্দেশ্যে পরস্পরকে দোষারোপ করার মধ্যে আমরা ঢুকে যাই, তাহলে 1/11 নেপথ্য অথবা
বিরাজনীতিকরণের নেপথ্যে যারা থাকেই তারাই আবার উৎসাহিত হতে পারে। বাবুগা ঈশ্বরচন্দ্র রায়, আপনি অত্যন্ত চমৎকার ভাবে 21শে আগস্টের নেপথ্যের এই বিশ্লেষণটাকে হাজির করেছেন। আপনি হাজির করেছেন 7ই নভেম্বর, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত 1975-এ শহীদ জিয়াউর রহমান, খালেদ মোশাররফের উচ্চাভিলাষের কারণে কিভাবে কারাবন্দী ছিলেন এবং তখন কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতাকে, বঙ্গভবনকে ব্যবহার করে জেল হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে এবং হত্যাকারীদেরকে বিদেশে পাঠানোর মধ্য দিয়ে সফল অপকর্ম তারা সম্পন্ন করেছে। অথচ তার দায়িত্ব আজকে জেনারেল জিয়ার ঘাড়ে, রাজনীতিবিদ জিয়ার ঘাড়ে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার ঘাড়ে দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আপনি তা প্রমাণ করেছেন। আপনি প্রমাণ করেছেন 15ই আগস্টে রক্তাক্ত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা সুবিধাভোগী ছিল তারা ছিল আওয়ামী লীগের মোস্তাকের অংশীদার, মোস্তাকের অংশ মালিক, এবং তারাই সেদিন সুবিধাভোগী ছিল এবং সরকার গঠন করেছিল। বরঞ্চ সেই দিনকার উপপ্রধান সেনাপ্রধান হিসাবে জেনারেল জিয়াউর রহমান সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে বলেছিলেন। তিনি বঙ্গভবনে যান নাই, তিনি শপথ অনুষ্ঠানে যান নাই, তিনি বরঞ্চ উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুলের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরামর্শ দিয়েছিলেন, যার প্রমাণ আমরা পরবর্তীতে পেয়েছি। সে কথা আপনি উল্লেখ করেছেন। আপনি উল্লেখ করেছেন 26শে মার্চ শহীদ জিয়াউর রহমানের যে প্রথম ঘোষণায় পাকিস্তান সামরিক বাহিনীকে নাকচ করে তিনি বিদ্রোহ করলেন, দ্বিতীয় ঘোষণাতে মরহুম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চলমান রাজনৈতিক ধারাকে তিনি যুক্ত করলেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এবং সমস্ত কিছুকে গ্রহণ করলেন প্রবাসী সরকার তাজউদ্দিন 17ই এপ্রিলের প্রবাসী সরকার গঠন করার মধ্য দিয়ে। অতএব 26শে মার্চ 1971 থেকে 17ই এপ্রিল 1971 পর্যন্ত এই সময়কালের স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক শহীদ জিয়াউর রহমান ইতিহাসেই প্রতিষ্ঠিত হয়েছে, তা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে আমরা এই ধারার অনুষ্ঠানকে অব্যাহত রাখার জন্য আপনাকে মাঝে মধ্যে আমন্ত্রণ জানাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের যে কোনো মন্তব্য আপনারা আজকের এই প্রাসঙ্গিক সংলাপ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশনকে আপনারা যুক্ত করবেন। আমাদের লক্ষ্য ইতিহাসের সঠিক ধারাকে ইতিহাসের নির্মোহ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এবং এভাবেই ইতিহাস বিকৃতির অপতৎপরতাকে রুখে দেওয়া। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আপনারা সকলে ভালো থাকুন, সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।